बेहदेर बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। लाइफ इन माल्टीभार्स, মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। আজকে শুনব প্রকাশ, গতি এবং সময়ের বিস্তারে পরের পাঠ। ব্রহ্মাণ্ডকে বোঝার জন্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। অতীতের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে বিজ্ঞান সত্যি অনেক উন্নতি করে নিয়েছে, কিন্তু বিজ্ঞানের কারণে জীবন যত সহজ হয়েছে, মানুষ ততই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছেন। বিজ্ঞানের কারণে অনেক স্থূল সাধনের সৃষ্টি হয়েছে, কিন্তু এর এত খারাপ প্রভাব এটা হলো যে মানুষ বাইরের দুনিয়ার মধ্যে সুখকে খুঁজতে লাগলো এবং স্বয়ং নিজেকেই ভুলে গেছে। বিজ্ঞানীদের মতে মানুষ কিছু অণুর সমূহ, মাত্র হাড় ও মাংসের পুতুল এবং একটি বিকশিত পশু মাত্র রয়েছে। কিন্তু সত্য এটাই হলো যে মানুষ উঠতে পারা পশু নয়, বরং পড়ে যাওয়া দেবতা। আসলে স্থূল চোখ দিয়ে দেখতে পাওয়া শরীর অবিনাশী অস্তিত্বগত আত্মার একটি বাইরের আবরণ মাত্র রয়েছে। আমরা আবরণকেই সত্য বলে মনে করছি এবং এটাই আমাদের সমস্ত সমস্যার মূল। কিন্তু এই কথাটা ভেবে দেখার বিষয় যে বিজ্ঞানীরা আত্ম উপাদানের খোঁজে কেন বিফল হয়েছিলেন, শুধু তাই, এবং ডার্ক এনার্জির সমাধান রহস্যই করতে পারেননি। এর কারণ এটাই হলো যে বিজ্ঞানীদের বুদ্ধি শুধুমাত্র স্থূল উপাদান পর্যন্তই সীমিত রয়েছে। এটাই হলো সেই কারণ যে তারা শুধুমাত্র স্থূল সাধনই তৈরি করতে পারেন এবং এই স্থূল উপকরণ থেকে শুধুমাত্র স্থূল সংসারকেই দেখতে পাওয়া যাবে। যেই মানুষ আধ্যাত্মিক ও জ্ঞানের অনুসরণ করে তার ভিতরের দিকে মুড়ে যায়, তখন স্বয়ং তার নিজের আত্মার উপর কেন্দ্রিত হয়ে যায়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, অর্থাৎ ব্রহ্ম মানে হলো পরমাত্মাই সত্য এবং সংসার হলো অসত্য। এখন যেহেতু আত্মা পরমাত্মার একটি অংশ, তার মানে এটার অর্থ হলো যে সত্যই আমাদের ভিতরেই রয়েছে। এই জন্য নিজের ভেতরে আত্মা পর্যন্ত যাত্রা করলেই সম্পূর্ণ সৃষ্টির রহস্য প্রকাশ করা যেতে পারে। এই সম্পর্কে নিকোলা টেসলা বলেছিলেন যে দ্য ডে সায়েন্স বিগিনস to study non-physical phenomena, it will make more progress in one decade than all of previous centuries of its existence. যেদিন থেকে বিজ্ঞান দিবা এবং অব্যক্ত প্রক্রিয়াগুলির অধ্যয়ন করতে শুরু করে দেবে, সেদিন থেকে শুধুমাত্র এক দশকের মধ্যেই এতটাই উন্নতি করে নেবে যে আগের সমস্ত শতাব্দীতেও তা হয়নি। এই সমগ্র বিশ্বের মধ্যে ভৌতিক দুনিয়া যা খালি চোখে দেখা যায় তা হলো 0.01% থেকেও কম। ভৌতিক দুনিয়া হলো স্থূল উপাদান, আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি দিয়ে তৈরি হওয়া দুনিয়া। এই সম্পূর্ণ স্থূল দুনিয়াকে স্থূল বিজ্ঞানের সাধন আজ না হলে কাল দেখতেই পাবেন। আসলে জল এবং মাটি এই দুটি উপাদানই ব্যক্ত। দৃশ্যমান জগতের কারণ রয়েছে। আমাদের চারপাশে অসংখ্য ভূত ও প্রেত আত্মা রয়েছেন, যা তিনটি উপাদানের আকাশ, বায়ু এবং অগ্নি দিয়ে তৈরি। এদেরকেও স্থূল চোখ দিয়ে দেখা যায় না। অতি অভৌতিক মানে ইনভিজিবল দুনিয়া 99.99% চেয়েও বেশি রয়েছে। এই 99.99% বিশ্বকে আমরা কখনোই জানতে পারি না। এর কারণ হলো এটাই যে 99.99% অতি অভৌতিক ইনভিজিবল দুনিয়া হলো পরম তত্ত্বের, পরম আকাশ, পরম বায়ু, পরম অগ্নি দিয়ে তৈরি হওয়া দুনিয়া। স্থূল সাধন সেই আয়াম বা ডাইমেনশনের মধ্যে যারা ইনভিজিবল রয়েছে, তাদেরকে সেখানে কখনোই প্রবেশ করতে পারবেন না। এই জন্য সেই বিশ্বটা অজানাই রয়ে গেছে। সেই অভৌতিক পারলৌকিক অব্যক্ত দুনিয়াকে দেখার জন্য এবং সেই দুনিয়ার মধ্যে যাওয়ার জন্য পরম তত্ত্বের সাধন ও পরম তত্ত্বের শরীরের প্রয়োজন। গত শতাব্দীতে এমন কিছু মহান বিজ্ঞানীরা ছিলেন যারা বিজ্ঞানের মধ্যে অনেক মহান অবদান দিয়েছিলেন।
এবং আশ্চর্যজনক কথা এটা হলো যে এরকম করার জন্য তাদেরকে কোনো অনেক বড় যন্ত্র বা গবেষণাগারের প্রয়োজন হয়নি। আলবার্ট আইনস্টাইন কিভাবে জানলেন যে অন্তরিক্ষ মুড়তে পারেন এবং সময় থামতে পারে, যদিও তিনি এটাকে জানার জন্য না তো কোনো বড় প্রয়োগ করেছিলেন, না তো তার সাথে কোনো বড় রিসার্চার এবং না তো কোনো প্রয়োগশালা তার কাছে ছিল। তিনি তার নিজের কল্পনা শক্তি দিয়ে হঠাৎ একদিন আপেক্ষিকতার সিদ্ধান্ত, থিওরি অফ রিলেটিভিটি এবং E=mc² সমীকরণ খুঁজেছিলেন। তিনি চোখ বন্ধ করে আলাদা দুনিয়ায় চলে যেতেন এবং চিন্তার মাধ্যমে নতুন নতুন বিচার নিয়ে আসতেন। আইনস্টাইন পরীর গবেষণা এবং নিজের চিন্তাধারা করে ফেলতেন যা ল্যাবের প্রয়োগের চেয়েও বেশি সঠিক হতো। তারা এটাকে থিওরি এক্সপেরিমেন্ট মানে বিচার এবং প্রয়োগ করা বলতো। গ্রিনস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন আইনস্টাইন প্রথমবার গিয়েছিলেন, তখন সেখানকার আধিকারিকরা এই কথাটা বলেছিলেন যে তুমি তোমার নিজের প্রয়োগের জন্য প্রয়োজনীয় উপকরণ তালিকা দিয়ে যাও। তখন আইনস্টাইন উত্তরে এই কথাটা বলেছিলেন যে আমাকে শুধুমাত্র একটি ব্ল্যাকবোর্ড, কিছু চক ও কাগজ পেন্সিল দিয়ে যাও। এই কথাটা শুনে আধিকারিকরা অবাক হয়ে গিয়েছিলেন যে এর থেকে কিভাবে প্রয়োগ করা যেতে পারে। নিকোলা টেসলা তার নিজের বইয়ের ম্যানস গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট মধ্যে লিখেছেন, আমার মস্তিষ্কই হলো শুধু একটি রিসিভার। ব্রহ্মাণ্ডের মধ্যে জ্ঞান, শক্তি ও প্রেরণার একটি মহান কেন্দ্র রয়েছে। আমি সেই কেন্দ্রের গোপন রহস্য সম্পর্কে তো জানি না, কিন্তু এটা অবশ্যই জানি যে এর অস্তিত্ব রয়েছে। নিকোলা টেসলা ভিজুয়ালাইজেশন মানে মানসিক দৃশ্য থেকে নতুন আবিষ্কারের ধারণা আসত এবং সেই আবিষ্কার, এর আকার, মাপ, লম্বা চওড়া সমস্ত আয়ামের ছবি সম্পূর্ণ সঠিকের সাথে তার মস্তিষ্কের মধ্যে তৈরি হয়ে যেত। এমনকি সেই আবিষ্কারের ওপর কাজ শুরু করার আগেই তার শেষ সুপ্রিয় ওনার মস্তিষ্কের মধ্যে তৈরি হয়ে যেত, যাকে পিকচার থিঙ্কিং বলা হয়। তিনি সারা জীবন বিয়ে করেনি এবং তিনি এই কথাটা বলতেন যে তার ব্রহ্মচর্য তার বৈজ্ঞানিক উপলব্ধিতে সহায়ক ছিল। তিনি ভিন গ্রহের অস্তিত্বের ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন। এই কথাটাও বলে থাকেন যে এলিয়েনরা তার সম্পর্কের মধ্যে ছিল এবং তিনি তাদের সঙ্গে কথাও বলতে পারতেন। তিনি নিজের ইন্টারভিউয়ের মধ্যে এই কথাটা বলেন, যে সমস্ত বৈজ্ঞানিক সমস্ত বিষয়ের ওপর কথা বলেন, কিন্তু কেউই তার নিজের ইনটিউশন বা অন্তর্জ্ঞান এর সম্পর্কে কথা বলেন না, যা সব থেকে বেশি শক্তিশালী হয়। পরম শান্তি।